আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাত্রে ব্রাজিলের সামনে কঠিন প্রতিপক্ষ নরওয়ে, নেইমারের খেলার সুখবর দিলেন আনচেলত্তি। নিউ ইয়র্কের রাস্তায় সাম্বার উন্মুক্ত কার্নিভাল, ভোরে মাঠে নামছে মেক্সিকো ইংল্যান্ড। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখতে হবে সশস্ত্র বাহিনীকে, পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ। সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের নির্দেশনা। চলে গেলেন বরেণ্য চিন্তাবিদ ও বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। বাংলা সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন বিশিষ্টজনেরা। এবং ইরানে আয়াতুল্লাহ আলী খামেনেইর প্রথম জানাজায় জনস্রোত। ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা, অংশ নেয়া লক্ষ লক্ষ মানুষের। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে আনোয়ার সিমেন্ট শিট বিশ্বকাপ সংবাদ। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিলের প্রতিপক্ষ এবার নরওয়ে। দারুণ পারফর্ম করা সেলেসাওরাই এই ম্যাচে ফেভারিট, কিন্তু ইনজুরিতে জর্জরিত ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নরওয়ে। ভাইকিংদেরকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাদের সংগঠিত ডিফেন্স এবং দ্রুত আক্রমণ ব্রাজিলকে চাপে ফেলতে পারে। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত 2টায় নিউ ইয়র্কে হবে ম্যাচটি। পরাগ মানের রিপোর্ট। রাউন্ড অফ 32-এ জাপানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। তবে শেষ 16-র লড়াইয়ে নরওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে সেলেসাওরা। কাগজে কলমে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও মুহূর্তের অসাবধানতাও বিপদ ডেকে আনতে পারে। তবে নরওয়ে তো বটেই, স্বাভাবিক ছন্দে ছাড়া ব্রাজিলকে থামানো যে কোনো দলের জন্যই কঠিনতর কাজ। মিডফিল্ডে বল নিয়ন্ত্রণ দক্ষতা এবং ছোট ছোট পাসে সাম্বা নৃত্যের অপরূপ সৌন্দর্য নিয়ে প্রতিপক্ষের উপর ছাপিয়ে পড়ে সেলেসাওরা। বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরি করার দক্ষতাই ব্রাজিলকে সবার থেকে আলাদা করে রাখে। বিশ্বকাপের হেক্সা জয়ের অভিযাত্রায় কার্লো আনচেলত্তির দলে মূল ভূমিকা পালন করছেন ভিনিসিয়াস জুনিয়র। মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে মোট 4টি গোল করেছেন তিনি। তবে নরওয়ে ম্যাচের আগে ইনজুরি আঘাত হেনেছে ব্রাজিল শিবিরে। লুকাস পাকেতার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ডান উরুর চোটে ভুগছেন রাফিনহা। তাদেরকে না পাওয়া গেলে একাদশে নামানো হতে পারে নেইমারকে। এটি আশার সলতে হয়ে জ্বলছে ব্রাজিল শিবিরে। নর্ডিক প্রতিনিধি নরওয়ের খেলার ধরনই হলো বেশি বেশি পরিশ্রম করে মাঝমাঠ নিজেদের দখলে রাখা, আর মাঝমাঠের দখল বুঝে পেলেই প্রতিপক্ষের উপর সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া। এমনি কৌশলে 1998 সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে কোচ স্টালে সলবাকেনের নেতৃত্বাধীন নরওয়ে ব্রাজিলকে 2-1 ব্যবধানে হারিয়েছিল, আর এই ঘটনাই ভাইকিংদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফেরার জন্য নরওয়েকে 28 বছর অপেক্ষা করতে হয়েছে, আর তাদের এই দীর্ঘ প্রতীক্ষিত পুনরুত্থানের মূল শক্তি আর্লিং হালান্ড। চলতি বিশ্বকাপে 3 ম্যাচে 5 গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নরওয়ে তৃতীয়বারের মতো রাউন্ড অফ 16-এ যেতে পারবে কিনা ব্রাজিল দ্বৈরথের পরই তা জানা যাবে। পরাগ মান, এটিএন বাংলা। অন্য প্রসঙ্গ, সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব ও আনুগত্য বজায় রাখলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষায়িত বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। কামরুজ্জামান রাজবীর রিপোর্ট। নিশ্ছিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য, এ মন্ত্রে উজ্জীবিত হয়ে পালিত হচ্ছে বিশেষায়িত বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন, পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সরকার প্রধান।
অনুষ্ঠানের শুরুতেই পিজিআর এর কমান্ডার দেশের বিভিন্ন ক্রান্তিকালে পিজিআর সদস্যদের ত্যাগ শিকারের চিত্র তুলে ধরে বলেন, ভবিষ্যতেও যে কোনো ঝুঁকি মোকাবেলা করে অর্পিত দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ পিজিআর। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তা বিধানে পিজিআরের অটল আনুগত্য আর জীবন উৎসর্গের দৃষ্টান্ত সবসময় প্রেরণার প্রতীক হয়ে থাকবে। যে কোনো পরিস্থিতিতে বিশ্বস্ততা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানান তিনি। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সর্বাধুনিক প্রযুক্তির এ সময়ে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কথা মাথায় রেখে নিরাপত্তা কৌশল বিন্যাস করতে হবে। জনগণের আস্থা বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য। আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিশেষায়িত বাহিনীকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী। সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরো আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এর আগে সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকা সেনানিবাসে পিজিআরের 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, পিজিআর সদস্যরা রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, বিদেশি অতিথি এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেশের মর্যাদার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাই একটি পেশাদার বাহিনী হিসেবে তাদের আধুনিক অস্ত্র ও প্রযুক্তি যেমন আবশ্যক, তেমনি দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বের প্রতি আনুগত্য ও দায়িত্ববোধ অপরিহার্য। তিনি আশা করেন পিজিআর সদস্যরা এই দায়িত্ববোধে অটল থাকবেন। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। সরকারের অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে, যেখানে বলা হয় সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মন্ত্রণালয়ের ব্যানার ফেস্টুনে নিজের ছবি দেখে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এই নির্দেশনা দেন। বর্তমানে জিডিপিতে বিসিকের অবদান 34%। এটিকে 60%-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে 5 দিনব্যাপী মেলার উদ্বোধনে একথা বলেন তিনি। এ সময় চলমান ও নতুন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করে শিল্প খাতে সম্প্রসারণের তাগিদ দেন মন্ত্রী। আগামী 7 দিনের মধ্যে বিসিক কর্মকর্তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ারও নির্দেশনা দেন। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প এমএসএমই খাতের পরিধি ও অংশীদারিত্ব বাড়লে আয় বৈষম্য কমবে বলে জানান তিনি। আমাদের কাছে জমি আছে এবং প্রায় ক্ষেত্রে ইউটিলিটি আছে, কানেকশন আছে। তো এই জমি এবং ইউটিলিটি কানেকশনগুলি আমরা কাজে লাগাবো। এখানে নতুন বিনিয়োগকারীকে আমরা ডাকবো
এবং নতুন বিনিয়োগকারী নতুন বিনিয়োগের মানে প্রস্তাবনা নিয়ে এগিয়ে আসবে। সেখানে আমরা নতুন বিনিয়োগ ফ্যাসিলিটেট করব, কর্মসংস্থান তৈরি হবে, এই জায়গাগুলিকে আমরা কাজে লাগাবো। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। ম্যানচেস্টার থেকে 268 জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG 208। যাত্রীদের 227 জন সিলেটে এবং 41 জন ঢাকায় নামেন। দুপুরে ফ্লাইটটি সিলেট MAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সহ অতিথিরা। এর আগে শনিবার মোট 192 জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। ওই ফ্লাইটে 171 জন যাত্রী ছিলেন সিলেটের এবং 21 জন ঢাকার। অন্যান্য রুটে সিলেট থেকে যেন সরাসরি বিমান যায়, আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ, ব্যবসার যোগাযোগ, ট্রেড কমিউনিকেশন সব যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চালু থাকবে। আল্লাহর রহমত প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আজকে সেই ফ্লাইটটা এখানে এসে পৌঁছেছে। তো পালস আমরা ফিল করছি যে ম্যানচেস্টার এই ফ্লাইট খুবই জরুরি এবং প্রবাসী এবং আমরা দেশের মধ্যে যে সবার লগে যে একটা মানে স্ট্রং বন্ধন তৈরি করা। আওয়ামী লীগের করা আইনে দলটির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, এই কথা জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে দল নিষিদ্ধ করারও বিধান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 24 জুলাই গণ আন্দোলনে গণহত্যার হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার চেয়ে ওই বছরের 2 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী, মিনিমাম তো ভাই 10 বছর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। জুলাই গণ আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির এক অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার করা সম্ভব। শুধু জুলাই গণ আন্দোলন নয়, 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন মানবতাবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, তারা সেটা তদন্ত করছে। দল হিসেবে যেমন তারা নানান অপরাধ সংগঠন করেছে, ঠিক একইভাবে ব্যক্তিগতভাবেও তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় থেকেও তারা নানান কর্মকাণ্ড এবং ব্যক্তিগত দায় থেকেও তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। এখন আইন অনুযায়ী এইগুলোর সকল কিছুরই বিচারের ব্যবস্থা আইন অনুযায়ী আছে। সেটি আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তার দেশে ফিরে আপিল করার মাধ্যমে বিচারের মুখোমুখি হওয়া উচিত। আমাদের রুল 37-এ সেখানে বলছে যে এই সময়ের মধ্যে যদি আপিল করা না যায় তিনি আর আপিল করতে পারবেন না, এই বিধানটা আছে। এখন তিনি যদি আসেন এবং তিনি যদি কোনো আইনগত পদক্ষেপ নিতে চান, তখনকার অবস্থা কি হয় সেটা বোঝা যাবে। তবে আমরা চাই তিনি দেশে আসুন, তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক। আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আলাদা তদন্তের সুযোগ রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। হাম নিয়ন্ত্রণে সরকার সফল এবং ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত করা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, চিকিৎসার সেবা তৃণমূলে পৌঁছে দিতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণের পাশাপাশি সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মুশফিকুর রহমানের রিপোর্ট।
জাতীয় নিউরোসায়েন্স হাসপাতাল ও ইনস্টিটিউটের সম্প্রসারণ ভবন পরিদর্শন ও আলোচনা সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এ সময় চিকিৎসকদের সুরক্ষা ও রোগীদের জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন চালুর জোর দাবি জানান চিকিৎসকরা। সম্মানিত অতিথিবৃন্দ, এ সময় হাসপাতালে সরকারি খাতে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি ও আধুনিক ফিউশন ওটি চালুর ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্যসেবা শুধু ঢাকা কেন্দ্রিক না রেখে তা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সেবার বিকেন্দ্রীকরণের উপর জোর দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থা যেন সকলের জন্য সমানভাবে একই ধরনের ক্লিনিক্যাল সার্ভিস যেন আমরা দিতে পারি, ধনী গরিব নির্বিশেষে। যে সেবাগুলো আমরা আগে শুধুমাত্র ঢাকায় পেতাম, এই বিশাল জনগোষ্ঠীকে সারা দেশে সেটাকে দিতে গেলে আমাদের সেই বিশেষায়িত সেবাগুলোকে অন্ততপক্ষে বিভাগীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, অতীতের ভ্যাকসিন ঘাটতি কাটিয়ে হাম নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ডেঙ্গু মোকাবেলায় জেলা পর্যায়ে সমন্বিত কমিটি গঠন সহ পর্যাপ্ত স্যালাইনের ব্যবস্থা রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল ছাড়তে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হামকে আমরা চতুর্দিক থেকে একটা পেরিফেরির ভিতরে আটকে রাখতে সক্ষম হয়েছি। ডেঙ্গুর ব্যাপারে আপনারা জানেন, আমরা গত 2 মাস যাবতীয় আমরা প্রস্তুতি নিচ্ছি। অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স আমরা যেই ডাটা পেয়েছি, আল্লাহর রহমতে গতবারের তুলনায় আমরা এবার অনেকটা বেটার পরিস্থিতিতে আছি। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেড করে সমন্বিত কমিটি করেছি, পরিচ্ছন্ন অভিযান চলছে, লার্ভাসাইটকে মারার জন্য ট্যাবলেটের সরবরাহ করতেছি, স্প্রেইং হচ্ছে যাতে ফ্লাইং মশা মরে যায়, এবং আমরা যদি আধিক্য দেখা যায় রোগীর, আমরা মোবাইল হসপিটালও রেডি রেখেছি, পর্যাপ্ত পরিমাণে স্যালাইন সংগ্রহ করে রেখেছি। আগামী 15 আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। চলে গেলেন জ্ঞান চর্চা, সাহিত্য, মুক্তবুদ্ধি এবং মানবিক মূল্যবোধের পক্ষে আজীবন লড়ে যাওয়া অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর। সোমবার ফজরের নামাজের পর পল্লবীতে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। পরে বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে রাখা হবে তাঁর মরদেহ। সবশেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হতে পারে প্রয়াত এই চিন্তাবিদকে। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বাংলা ভাষা, সাহিত্য ও মুক্ত চিন্তার প্রশ্নে ছিলেন আপোষহীন এক বুদ্ধিজীবী। দলীয় আনুগত্যের বাইরে থেকে বিবেকের তাড়নায় কথা বলেছেন, লিখেছেন এবং প্রজন্মকে চিন্তার নতুন দিক দেখিয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। রোববার দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেবল বাংলাদেশের নয়, সমগ্র পৃথিবীর জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। সকালবেলা 10টা থেকে 10:30 পর্যন্ত আমরা বাংলা একাডেমি, যেখানে উনি বর্তমান প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রাঙ্গণে নিয়ে যাব। কেন্দ্রীয় শহীদ মিনারে 11টা থেকে 12টা পর্যন্ত। পরে আমরা অপরাজেয় বাংলা ডিপার্টমেন্টের সামনে, ওইখানে 12টা থেকে 1টা পর্যন্ত এখানে আমরা থাকব। প্রয়াত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছিলেন জাতীয় সম্পদ, ছিলেন অগ্রগামী সচেতন নাগরিক। সমাজের মেহনতি মানুষের কাছে তিনি ছিলেন প্রিয় ব্যক্তিত্ব, এমন মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। একটা শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন। তাদের কাছে আবুল কাশেম ফজলুল হক সাহেবের প্রবন্ধ ছিল সবার কাছে অত্যন্ত আকর্ষণীয়। 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্ম নেয়া আবুল কাশেম ফজলুল হক দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং বাঙালির আত্মপরিচয়ের প্রশ্নে আজীবন ছিলেন সোচ্চার। আপোষহীন প্রখর বিশ্লেষণ আর নিরলস লেখালেখির মাধ্যমে দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তিনি রেখে গেছেন অনন্য অবদান। আর সেই অবদানের স্বীকৃতিস্বরূপ 1981 সালে লাভ করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। 2015 সালে জঙ্গিদের হাতে নিহত হয় তার ছেলে, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল মাহমুদ দীপন। সন্তানের লাশ কাঁধে তোলার সেই বেদনাকে আজীবন বয়ে বেরিয়েছেন তিনি। তবু স্বপ্ন দেখেছেন সন্ত্রাসমুক্ত মানবিক এক বাংলাদেশের।
ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম নামাজে জানাজা। মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে ট্রাম্পের ভাষণ দেওয়ার সময় এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন হামলায় নিহত এই নেতার প্রতি সম্মান জানিয়ে এবং ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেন উপস্থিত জনতা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজার ময়দান। তীব্র গরম উপেক্ষা করে দেশটির সবচেয়ে সম্মানিত ও ক্ষমতাধর প্রয়াত এই নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গণে শোকের কালো কাপড় গায়ে জড়িয়ে উপস্থিত হন লাখ লাখ মানুষ। এ সময় আকাশ বাতাস কেঁপে ওঠে শোকার্ত মানুষের কান্না আর মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগানে। 97 বছর বয়সী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন। সেখানে উপস্থিত ছিলেন খামেনির 3 ছেলে মাসুদ, মেইসাম ও মোস্তফা। আরও ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ, বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল আহমাদ বাহিদি এবং কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। তবে খামেনির আরেক ছেলে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে দেখা যায়নি। জানাজার আয়োজন হলেও সাধারণ মানুষের হাতে ছিল খামেনিকে সম্মান জানিয়ে লেখা ব্যানার। এ সময় বিশাল এই জনস্রোত গর্জে ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের শপথে। তারা বলেন ইরানের হাত ধরেই বিশ্বে উদিত হবে শান্তির সূর্য। বিকেল পর্যন্ত তেহরানে বিরতিহীনভাবে চলে এই শ্রদ্ধা নিবেদন। এরপর মরদেহ পর্যায়ক্রমে কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। সবশেষ বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদে এই নেতার দাফন সম্পন্ন হবে। জাহিদুল আলম, ATN বাংলা। বরিশালে অগ্রণী হাউজিংয়ের এমডিকে স্পর্শকাতর স্থানে চেপে ধরে চেক এবং স্ট্যাম্পের সই নেয়ার ঘটনায় অভিযুক্ত সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর সদর রোড থেকে তাদের আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাইদ বলেছেন, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। গত 27 জুন বরিশাল নগরীর সদর রোডের অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের সংবেদনশীল অংশ চেপে ধরে 70 লাখ টাকার চেক ও স্ট্যাম্পে সই নেন মোস্তাফিজুর রহমান লিটু সহ তার দল। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় আদালতে মামলা করেন ভুক্তভোগী আজিজ। তার অভিযোগ, লিটু সহ কয়েকজন তার কার্যালয়ে ঢুকে মারধর করে 70 লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং 2টি সাদা স্ট্যাম্পে জোর করে সই নেয়। পরে তিনি ব্যাংকে অভিযোগ করায় ওই চেক থেকে কোনো অর্থ উত্তোলন করা সম্ভব হয়নি। সম্পদ বুঝে নিয়ে অলরেডি সে একজনের কাছে বিক্রি বায়নাও করছে, এরপর আমার কাছে আবার টাকা চাই। প্রশাসনের নলেজ দেন যাতে আমি সুষ্ঠু বিচার পাই। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাইদ জানান, নগরীর সদর রোডে অভিযান চালিয়ে লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায় অংশীদারিত্বের পাওনা টাকা আদায়ে এই ঘটনা বলে অভিযোগ পাওয়া গেছে। মোবাইল লোকেশন ট্র্যাক করে বরিশাল মহানগরীর টপটেন এলাকা থেকে এজার নামীয় আসামি মোস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটক করে কোতোয়ালি থানাতে আমরা সোপর্দ করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিওতে অভিযুক্ত লিটুকে যুবদল নেতা বলায় সংবাদ সম্মেলন করেছে মহানগর ও জেলা যুবদল। এ সময় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট HM তসলিম উদ্দিন জানান, যুবদলের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই প্রধান অভিযুক্তের। কোনো পদে অতীতেও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে অশালীন ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
দেশে বিদেশে পলাতক সরকারের একটি চক্র সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বট বাহিনী ব্যবহার করে পরিকল্পিতভাবে মানহানিকর কন্টেন্টগুলো ছড়িয়ে দিচ্ছে বলে জানায় সংস্থাটি। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী বলেন, সংশ্লিষ্টদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। এছাড়া র্যাবের অতিরিক্ত ডিআইজি নইমুল হাসান জানান, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার বাদশাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি পারভেজকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ভিকটিমগণের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা রুজু হয়, অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন স্থান হতে গ্রেফতার করে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চুয়াডাঙ্গার সদর উপজেলায় কৃষি পুনর্বাসনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকাল 10:30টায় সদর উপজেলা চত্বরে সাধারণ নারী পুরুষের হাতে গাছের চারা তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান। চুয়াডাঙ্গা জেলায় এই অর্থ বছরে বিভিন্ন জাতের 25,000 গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে আলো ঝলমলে এক উদযাপন করল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রাত 12টায় বাজার সাথে সাথে ওয়াশিংটন ডিসিতে শুরু হয় এই জমকালো আয়োজন। 8.5 লাখের বেশি আতশবাজির আলোয় রাতের আঁধার কেটে আকাশে ভেসে ওঠে দেশটির ইতিহাস সংস্কৃতি। পরে পর্যায়ক্রমে অন্য সব রাজ্যে উদযাপিত হয় ঐতিহাসিক স্বাধীনতা দিবস। আতশবাজির প্রদর্শনী ছাড়াও ছিল কনসার্ট, যুদ্ধ বিমানের ফ্লাই পাস্ট। বৈরী আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কোনোভাবেই আমেরিকাকে দমিয়ে রাখা যাবে না। আলজেরিয়ার 64তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকাস্থ দেশের দূতাবাস আয়োজন করে এক মনোজ্ঞ অনুষ্ঠানের। দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উঠে আসে আলজেরিয়ার ইতিহাস, ঐতিহ্য আর সমৃদ্ধির কথা। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, ঢাকাস্থ আলজেরিয়ার দূতাবাসের অ্যাম্বাসেডর আবদেল ওয়াহাব সাইদানি, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। এছাড়া উভয় দেশের ব্যবসায়ী ও আলজেরিয়া দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। It proves that strategically it is very important, and also not only in terms of wealth, in terms of beauty, Algiers city is one of the white city of the world, and beside the Mediterranean Sea, that is one of the whitest city of the Algiers. বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDCর শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় চিত্রনায়ক DA তায়েবকে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে DA তায়েবের সফলতা কামনা করে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি। এটিএন বাংলা সবসময় তার থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করে জানান চিত্রনায়ক DA তায়েব। পাশাপাশি ভবিষ্যতে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে এটিএন বাংলার বার্তা বিভাগের পক্ষ থেকেও DA তায়েবকে অভিনন্দন জানানো হয়। এ সময় বার্তা বিভাগের ঊর্ধ্বতন ব্যক্তিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 2026 থেকে 2028 সাল পর্যন্ত 2 বছরের জন্য শিল্পী সমিতির সিনিয়র সহ সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন DA তায়েব। প্রত্যেকটা বিজয় আসলে খুব আনন্দ দেয় মানুষকে, এবং সেটা খুব যদি প্রত্যাশিত কিছু হয়। আর আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন চিত্রনায়িকা রুজিনা আপা, চিত্রনায়িকা নতুন আপা, ওনারা ছিলেন। তাদের ছাড়িয়ে যে পাশ করা আসলে খুব টাফ ছিল, কিন্তু সেটা আপনাদের সবার দোয়া। স্পেশালি থ্যাঙ্কস দেব আমি ডক্টর মাহবুব স্যারকে, যেহেতু আমি তার অ্যাডভাইজার, চেয়ারম্যান স্যারের অ্যাডভাইজার এবং এখানে নিউজের অ্যাডভাইজার, অনেকগুলো দায়িত্ব উনি আমাকে দিয়ে রেখেছেন। আমি মনে করি এটা আমার হোম,
এখান থেকে পাশ করার অর্থ এটিএন পরিবার পাশ করেছে। এবারে খেলার খবর। স্বাগতিক নেপালের বক্সারকে পরাজিত করে বাংলাদেশের পেশাদার বক্সিংয়ে আরও একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ে যোগ করলেন শিমুল মিয়া। নেপালের রাজধানী কাঠমান্ডুতে পেশাদার বক্সিং আসর ওয়ান টাইম থোরম্যান চ্যাম্পিয়নশিপে স্বাগতিক দেশের উমাঙ্গা খাত্রিকে প্রথম রাউন্ডে নকআউট করে জয় পান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির শিমুল মিয়া। বিপিবিএস মনে করে এই বিজয় শুধু একজন বক্সারের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি গর্বের মুহূর্ত। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। রাত্রে ব্রাজিলের সামনে কঠিন প্রতিপক্ষ নরওয়ে, নেইমারের খেলার সুখবর দিলেন আনচেলত্তি। নিউ ইয়র্কের রাস্তায় সাম্বার উন্মুক্ত কার্নিভাল, ভোরে মাঠে নামছে মেক্সিকো ইংল্যান্ড। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখতে হবে সশস্ত্র বাহিনীকে, পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ। সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের নির্দেশনা। চলে গেলেন বরেণ্য চিন্তাবিদ ও বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। বাংলা সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন বিশিষ্টজনেরা। এবং ইরানে আয়াতুল্লাহ আলী খামেনেইর প্রথম জানাজায় জনস্রোত। ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা, অংশ নেয়া লক্ষ লক্ষ মানুষের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।